আচ্ছা দেখো, আগের দিন যেটা হচ্ছিল মহাকর্ষে, সেটা হচ্ছে কি কি কারণে জি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণটা পরিবর্তিত হতে পারে। তার মধ্যে তিনটে কেস করা হয়েছিল। একটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে যদি আমরা উপরের দিকে উঠে যাই হাইটে, তাহলে অভিকর্ষজ ত্বরণের একটা পরিবর্তন হয়, তার ফর্মুলা নির্ণয় করা হয়েছিল। পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণের একটা পরিবর্তন হয়, সেটাও নির্ণয় করা হয়েছিল। আর পৃথিবীর যেটা আকার, পৃথিবীর আকার হচ্ছে অভিগত গোলকের মতো, তার জন্য মেরু অঞ্চলে আর নিরক্ষীয় অঞ্চলে একটা অভিকর্ষজ ত্বরণের পার্থক্য দেখতে পাওয়া যায় ভূপৃষ্ঠের উপরেই। নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মানটা একটু কম হয়, মেরু অঞ্চলে সব থেকে বেশি হয়। ঠিক আছে? এই তিনটে কেস করা হয়েছিল। আজকে যেটা করবো নতুন করে, সেটা হচ্ছে 4 নম্বর কেস, ভূপৃষ্ঠ থেকে গভীরতার সাথে জি এর পরিবর্তন। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে আমরা যদি মাটির নিচে নামতে থাকি, তাহলে অভিকর্ষজ ত্বরণটা কিভাবে পরিবর্তিত হতে পারে। তো এখানে দেখো যে এই হচ্ছে পুরো পৃথিবী, বাইরের বড় গোলকটা হচ্ছে পুরো পৃথিবী, এই হচ্ছে ভূপৃষ্ঠ। যদি কোনো একটা বস্তুকে আমরা ভূপৃষ্ঠের উপরে রাখি, তাহলে অভিকর্ষজ ত্বরণের মানটা হবে জি। 9.8 এর ফর্মুলা আমাদের জানা আছে। যদি ভূপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ জি হয়, তাহলে জি এর ফর্মুলা হয় ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইড বাই ক্যাপিটাল আর স্কয়ার। এই ধরনের একটা ফর্মুলা হয়, যেখানে ক্যাপিটাল আর থেকে ক্যাপিটাল আরটা হচ্ছে পুরো এই বড় গোলক মানে পৃথিবীটা ব্যাসার্ধ, এটা হচ্ছে ক্যাপিটাল আর। এবং কি করা হলো না, এই বস্তুটাকে ভূপৃষ্ঠ থেকে খানিকটা গভীরতায় মাটির ভেতরে নামিয়ে দেওয়া হলো। কতটা গভীরতায় না, এখানে দেখো এইচ পরিমাণ গভীরতাতে, ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতাতে ওটাকে নামিয়ে দিয়েছি। আপাতত বস্তুটা আছে ভূপৃষ্ঠের ভেতরে, মানে পৃথিবীর অভ্যন্তরে এই রকম একটা জায়গায় আছে। এখন এই রকম একটা জায়গায় অভিকর্ষজ ত্বরণের মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ধরে নিয়েছি যে এই জায়গাতে অভিকর্ষজ ত্বরণের মানটা হচ্ছে জি ড্যাশ। জি ড্যাশ, এই জি ড্যাশ সমান কত এটা নির্ণয় করব। কারণ ছবিটা দেখে নাও যে যখন বস্তুটাকে আমরা ভূপৃষ্ঠ থেকে এখানে নামিয়ে দেব এইচ গভীরতাতে, তখন কেন্দ্র থেকে কত দূরত্বে আছে বস্তুটা, কেন্দ্র থেকে বস্তুটা পর্যন্ত দূরত্ব এই ছোট হাতের আর ধরেছি, যেখানে ছোট হাতের আর সমান কত হবে না, পুরো পৃথিবীটার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, আর ভূপৃষ্ঠ থেকে কত গভীরতায় নামিয়ে দিয়েছি, এইচ গভীরতায় নামিয়ে দিয়েছি, তাহলে ক্যাপিটাল আর মাইনাস এই, ছবিটা থেকে বোঝা যাবে যে স্মল আর সমান হবে ক্যাপিটাল আর পুরোটা মাইনাস এইচ। এখন বলা যেতে পারে যে বস্তুটা এই যে স্মল আর ব্যাসার্ধের একটা গোলক যদি আমরা কল্পনা করি পৃথিবীর কেন্দ্র থেকে, স্মল আর ব্যাসার্ধের একটা গোলক, তাহলে বস্তুটা আপাতত ওই স্মল আর ব্যাসার্ধের গোলকটা ঠিক পৃষ্ঠটাতে অবস্থিত। আগে কোথায় অবস্থিত ছিল, আগে অবস্থিত ছিল ক্যাপিটাল আর ব্যাসার্ধের যে গোলক মানে পুরো পৃথিবীটা তার পৃষ্ঠে ছিল। এখন খানিকটা গভীরতায় নামিয়ে দিলে আমরা কল্পনা করে নিতে পারি যে বস্তুটা আপাতত এই যে স্মল আর ব্যাসার্ধের একটা গোলক রয়েছে, সেই স্মল আর ব্যাসার্ধের গোলকের ঠিক পৃষ্ঠটাতে অবস্থিত আছে। কারণ এইরকম অবস্থা যদি হয়, তাহলে একটা জিনিস আমরা প্রমাণ করে দেখিয়ে দিতে পারি, সেটা হচ্ছে যদি বস্তুটা এখানে থাকে গভীরতা, তাহলে এই যে বাইরে খোলকটা রয়েছে অর্থাৎ এইচ বেধের যে গোলীয় খোলকটা রয়েছে, এই গোলীয় খোলকটা বস্তুটার উপর কোন রকম কোনো আকর্ষণ বল প্রয়োগ করবে না। কে আকর্ষণ বল প্রয়োগ করবে না, বস্তুটা কার বাইরে অবস্থিত না, এই স্মল আর ব্যাসার্ধের যে গোলক এই ডট ডট করে আঁকা আছে ছোট যে গোলক তার পৃষ্ঠটাতে অবস্থিত। এই ক্ষেত্রে শুধুমাত্র এই ডট ডট করে যেটা আঁকা রয়েছে স্মল আর ব্যাসার্ধের গোলকটাই বস্তুটার উপর আকর্ষণ বল প্রয়োগ করবে। বাইরে যে খোলকটা রয়েছে এই এইচ বেধের খোলকটা, এটা বস্তুটার উপর কোন রকম কোনো আকর্ষণ বল প্রয়োগ করবে না। আমরা তত্ত্বগত দিক দিয়ে মানে থিওরিটিক্যালি এটাকে খানিকটা এক্সপ্লেন, ম্যাথমেটিক্যালি প্রুভ করার স্কোপ নেই এই ক্ষেত্রে। ঠিক আছে, আমরা থিওরিটিক্যালি একটু বোঝার চেষ্টা করব যে কেন বাইরের খোলকটা এই বস্তুটার উপর কোনো আকর্ষণ বল প্রয়োগ করবে না। ছবিটাকে আরেকবার আঁকা যাক। ধরে নেওয়া যাক এই হচ্ছে আমার পুরো পৃথিবীটা, এই হচ্ছে পুরো পৃথিবী, এই তার কেন্দ্র, পুরো পৃথিবীটার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর।
বস্তুটা কোথায় আছে, ভূপৃষ্ঠ থেকে খানিকটা গভীরতায় আছে। ধরে নিচ্ছি বস্তুটা আছে আপাতত এরকম কোন একটা জায়গায় আছে বস্তুটা। এখন তাহলে আমরা কি ধরতে পারি, পৃথিবীর যেটা কেন্দ্র, কেন্দ্র থেকে বস্তুটার দূরত্ব কত, এইখান থেকে এতটুকু পর্যন্ত যদি স্মল আর আমরা ধরে নিই, তাহলে স্মল আর ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করে নাও পৃথিবীর কেন্দ্র থেকে। তাহলে স্মল আর ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করে নিলাম। তাহলে আপাতত বস্তুটা আছে এই স্মল আর ব্যাসার্ধ ডট ডট করে যে আঁকা হয়েছে তার পৃষ্ঠটাতে আছে বস্তু। ঠিক আছে, এখন বস্তু যে জায়গাটাতে অবস্থিত, গোলকটার যে বিন্দুটার উপর অবস্থিত ডট ডট গোলকটা, সেই বিন্দুতে একটা স্পর্শক এঁকে দাও। এরকম একটা স্পর্শক আছে। এই স্পর্শক ভুলে যাও যে পৃথিবীর তিনটে কিছু আছে, এই অংশটা ফাঁপা বলে ধরে নাও। এই যে ডট ডট গোলকটা আমরা এঁকেছি, এই ডট ডট গোলকের ভেতরটাতে কিছু নেই, এই অংশটা ফাঁপা। এই অংশটার কথা আপাতত ভুলে যাও। কোন অংশটার কথা ভাববো, অংশটার কথা ভাববো এই যে এইচ গভীরতায় নামানো হয়েছে, এই এইচ বেধের যে খোলকটা, এই খোলকটার কথা ভাববো। এখানে এই সেট করে দিয়েছি, এই অংশটা বাদ দিয়ে বাকি অংশটার কথা একটু ভেবে দেখো। যদি বস্তুটা যেখানে অবস্থিত সেখান থেকে একটা স্পর্শক টেনে দেওয়া হয় ছোট বৃত্তটার উপরে, তাহলে এই খোলকটা, এইচ বেধের যে খোলকটা যেটাতে সেট করা নেই, এটা দুটো অংশে বিভক্ত হয়ে যাবে, ভাগ হয়ে যাবে দুটো অংশ। কি, এই যে স্পর্শকের এই দিকে একটা পার্ট, স্পর্শকের এই সাইডে একটা পার্ট, ঠিক আছে, এরকম দুটো অংশে ভাগ হবে। এখন দেখো এই বস্তুটার উপর কে কে আকর্ষণ বল প্রয়োগ করতে পারে। প্রথমে এই সাইডের অংশটার কথা আসছি, এইদিকে যে অংশটা অবস্থিত, আর ছবিটা দেখেই বুঝতে পারা যাচ্ছে যে বস্তুটা পৃথিবীর খানিকটা অংশ বস্তুর বাঁ দিকে অবস্থিত, খানিকটা অংশ বস্তুটার ডান দিকে অবস্থিত। ঠিক আছে, কারণ ডান দিকে যেটা অবস্থিত এটা পৃথিবীর খুব কম অংশ এইটুকু জায়গায় অবস্থিত, খুব কম পরিমাণ অংশ। পৃথিবীর বেশিরভাগ অংশটাই কিন্তু বাঁ সাইডে অবস্থিত, খোলকটা, গোলীয় খোলকটা। এখন এইদিকে কম পরিমাণ অংশ অবস্থিত আছে, এর মিনিংটা কি, এইদিকে পৃথিবীতে অসংখ্য কণার সমষ্টি, কিছু পরিমাণ ভরকে আমরা কল্পনা করে নিচ্ছি, এদিকে কিছু পরিমাণ বিন্দু আছে ভরযুক্ত কণা। তাহলে এই বস্তুটার উপর কে কে আকর্ষণ বল প্রয়োগ করবে, না এই দিকের অংশের যতগুলো বিন্দু আছে বা বস্তু আছে, কণা আছে, এই প্রত্যেকটা কণা মহাকর্ষীয় বল দ্বারা নিজের দিকে আকর্ষণ করবে এই বস্তুটাকে। এই কণাটা আকর্ষণ করবে নিজের দিকে, এই কণাটাও আকর্ষণ করবে নিজের দিকে, এই কণাটাও আকর্ষণ করবে নিজের দিকে। তাহলে এই দিকে যতগুলো কণা অবস্থিত, প্রত্যেকটা কণাই কিন্তু এই বস্তুটাকে নিজের দিকে আকর্ষণ করবে। আলটিমেটলি লব্ধি বলটা তাহলে কোন দিকে হবে, প্রত্যেকটা বলের লব্ধি যদি আমরা বিচার করি, লব্ধি বলটা হবে এই বরাবর, এই দিকে হবে লব্ধি। লব্ধি বল প্রত্যেকটা, এই দুটো বল যদি বিচার করো তাহলেই বুঝতে পারবে যে দুটোকে ধরে যদি একটা সামান্তরিক অঙ্কন করা হয়, এইটা হবে তার সামান্তরিকের কর্ণটা, তাহলে কর্ণটাই হবে লব্ধি। তার মানে এই যে ছোট্ট অংশটা, গোলীয় গোলকের যে ছোট্ট অংশটা, এইটা বস্তুটার উপর একটা আকর্ষণ বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে এই দিকে। আকর্ষণ বলের মানটা ধরে নিচ্ছি F। ঠিক আছে, আর কি আকর্ষণ বল প্রয়োগ করবে, না এই যে স্পর্শকটা এঁকেছি, স্পর্শকটা এই যে গোলীয় গোলকটাকে দুটো অংশে ভাগ করেছে, তার মধ্যে ছোট অংশটার কথা আমরা বললাম, এখনো বড় অংশটা বাকি আছে গোলীয় গোলকটা। এখন বড় অংশটাও তো বিভিন্ন কণা দ্বারা গঠিত, এখানে আছে, এখানে আছে, বিভিন্ন চারিদিকে অনেক কণা অবস্থিত। এই সাইডে ভরের পরিমাণটা অনেক বেশি, পৃথিবীর বেশিরভাগ অংশটাই এই সাইডে অবস্থিত, ভরের পরিমাণটা এইদিকে অনেক বেশি। আকর্ষণ বলটা কেমন হবে, না পৃথিবীর এই সাইডে অবস্থিত প্রত্যেকটা কণা বস্তুটাকে নিজের দিকে আকর্ষণ করবে। এই কণাটা বস্তুটাকে নিজের দিকে আকর্ষণ করবে, এইদিকে মহাকর্ষীয় বল দ্বারা। এইখানে যে কণাটা আছে সেও বস্তুটাকে নিজের দিকে আকর্ষণ করবে, এইদিকে মহাকর্ষীয় বল দ্বারা। প্রত্যেকটা কণাই বস্তুটাকে নিজের দিকে আকর্ষণ করবে। তাহলে আলটিমেটলি লব্ধি বলটা কোন দিকে কাজ করবে, প্রত্যেকটা বলের যদি আমরা এই সাইডে যতগুলো বল কাজ করছে, প্রত্যেকটা বলের যদি আমরা লব্ধি গণনা করি, তাহলে লব্ধিটা কোন দিকে কাজ করবে, না এই দুটো বল হিসেবে ভেবে নাও, দুটো মাত্র বল দিয়ে লব্ধিটা কোন দিকে হবে, না এর কর্ণ বরাবর, মানে মাঝখান বরাবর, এই দিকে হবে লব্ধি। লব্ধি এটাকে ধরে নিচ্ছি F ড্যাশ।
বল কাজ করছে। এখন এই এফ আর এফ ড্যাশ এর মানটা মোটামুটি কেমন হবে একটু দেখে নাও। এই দিকের এফ বলের মানটা দেখে নাও। এফ বলের মানটা কেমন হবে না, এইখানে যে বস্তুটা আমরা রেখেছি বস্তুটার ভর ধরে নিয়েছি কিছু একটা ছোট হাতের এম। তাহলে এফ এর ফর্মুলা কি আমরা জানি? এফ এর ফর্মুলা হয় জি m1 m2 বাই r স্কয়ার। m1 মানে স্মল ছোট হাতের m টা ধরছি যেটা বস্তুটার ভর। m2 কোনটাকে ধরবো? m2 ধরবো এই পৃথিবীর বাকি অংশ এদিকে যতটা রয়েছে এই যে কণাগুলোর মোট ভরটা হবে m2। তাহলে আপাতত m2 হিসাবে লিখছি m2 বাই r স্কয়ার, দূরত্বের স্কয়ার আপাতত r হিসাবে লিখলাম r স্কয়ার। এখন f এর মানটা কেমন হবে দেখে নাও। এক্ষেত্রে জি, ক্যাপিটাল জি এটা হচ্ছে একটা ধ্রুবক রাশি, এর মানের কোনো চেঞ্জ হবে না। স্মল এন হচ্ছে যে বস্তুটাকে আমরা ভূপৃষ্ঠ থেকে গভীরে নামিয়েছি তারপর এই বস্তুটার ভর তো নির্দিষ্ট, তাহলে এই বস্তুটার ভর চেঞ্জ হবে না বলে ধরে নিচ্ছি। তাহলে জি আর এম এই দুটোর কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন কার কার হতে পারে? m2 আর r এগুলো চেঞ্জ হতে পারে। এখন দেখো পৃথিবীর এই সাইডে এই যে স্পর্শকটা টেনেছি যে দুটো অংশে ভাগ করেছে এই সাইডে অবস্থিত ভরের পরিমাণটা কম, মানে m2। যে রাশিটা আমরা লিখেছি যে এইটুকু ছোট্ট খোলকটার অংশ, এইখান থেকে এইটুকু চাঁদের মতো খোলকটার অংশ, এই m2 ভরের মানটা হচ্ছে অত্যন্ত কম। আচ্ছা কম হলে কি হবে? m2 এর মানটা যদি কম হয় তাহলে f এর মানটা যেহেতু সমানুপাতিক একটা আরেকটা তাহলে নিশ্চয়ই f এর মানটা কম হওয়ার কথা। f এর মানটা কম হওয়ার কথা, কম হবে এরকম বলছি না। যেহেতু m2 এর মানটা কম তাই f এর মানটা কম হওয়ার কথা। কিন্তু আরো একটা বিষয় লক্ষ্য করা, সেটা হচ্ছে দূরত্ব। এই r দূরত্বটা কি না, এই দিকে যে সমস্ত কণাগুলো অবস্থিত সেই কণা থেকে বস্তুটার দূরত্ব। এখন এই এই সমস্ত কণাগুলো যেগুলো আছে এখানে তার থেকে বস্তুটার দূরত্ব কিন্তু অত্যন্ত কম। কার তুলনায়? না এই সাইডে অবস্থিত কণাগুলোর তুলনায় এই দিকের কণাগুলোর দূরত্ব অনেক কম, খুব কাছাকাছি অবস্থিত। তাহলে এই ক্ষেত্রে r এর মানটা অতি অবশ্যই অত্যন্ত কম হবে। এখন r এর মানটা যদি কম হয় r এর সাথে f এর কি ধরনের সম্পর্ক? r এর সাথে f এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে r এর মানটা যদি কম হয় তাহলে নিশ্চয়ই f এর মানটা বেশি হওয়া উচিত। আর যদি কমে যায় তাহলে f এর মানটা বাড়বে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার দেখো f এর মান সম্পর্কে কি ধারণা পাওয়া যায়। যেহেতু m2 এই দিকে ভরের পরিমাণটা কম সেহেতু f এর মানটা কম হওয়ার কথা, কিন্তু তার সাথে সাথে দূরত্ব, কণাগুলোর দূরত্ব অত্যন্ত কম। দূরত্ব কম হওয়ার জন্য f এর মানটা কি হওয়ার কথা? বেশি হওয়ার কথা। আপাতত দুটো মিলিয়ে মানে r এর মানটা কম তার জন্য f বেশি হবে, m2 এর মানটা কম তার জন্য f এর মান কম হওয়ার কথা, দুটো মিলিয়ে কিছু একটা আলটিমেট f এর কোন একটা মান পাবো। দুটোর মিলিত প্রভাবে f এর কিছু একটা মান পাবো। এইদিকে f ড্যাশটা একটু খেয়াল করো। f ড্যাশ এর ফর্মুলা কি হবে? f ড্যাশ সমান ফর্মুলাটা একই টাইপের, জি m1 মানে এই বস্তু যেটা নিচ্ছি তার ভর m ধরেছিলাম, m2 মানে কি পৃথিবীর বাকি এইদিকে যে গোলীয় খোলকটা পড়ে আছে তার ভর, এটাকে m2 ড্যাশ বলে দিচ্ছি। এইদিকে খোলকটার ভর হচ্ছে m2 ড্যাশ বাই r স্কয়ারই লিখলাম। এখন m ড্যাশ এর মান সম্পর্কে কি ধারণা পাওয়া যায়? এটা যথারীতি g আর m এই দুটো তো ধ্রুবক রাশি, g তো মহাকর্ষীয় ধ্রুবক, m হচ্ছে যে বস্তুটাকে এনেছে তার ভর, এই দুটো পরিবর্তন হবে না। পরিবর্তন এই m2 আর m2 ড্যাশ আর r স্কয়ার এই দুটো পরিবর্তন হতে পারে। কিভাবে? দেখো এইদিকে যে অংশটা ছিল তার যা ভর তার তুলনায় নিশ্চয়ই এই দিকের খোলকটা অনেক বড়, তাহলে এই দিকের ভরটার পরিমাণ অনেক বেশি ওই দিকটার তুলনায়। ডান দিকের যে পোরশনটা আছে তার তুলনায় বাম সাইডের ভরের পরিমাণটা অনেক বেশি। তাহলে m2 ড্যাশ যেটা ধরলাম এর মানটা অনেক বেশি, আগে মানে কম ছিল। আচ্ছা m2 ড্যাশ এর মানটা বেশি হওয়ার কারণে f এর মানটা কি হবে? যেহেতু m2 এর সাথে সমানুপাতিক তাহলে f এর মানটাও বেশি হওয়ার কথা। কিন্তু বেশি হবে এমনটা বলছে। আর এর সাথে কি ধরনের সম্পর্ক? আর এর সাথে ব্যস্তানুপাতিক।
এবার দেখো ডান দিকে যে পোরশনটা ছিল সেই পোরশনের বিভিন্ন কণার সাথে বস্তুটার দূরত্বের পরিমাণটা ছিল অত্যন্ত কম, কিন্তু ডান দিকের যে গোলীয় গোলকটা রয়েছে সেইগুলো তার কণাগুলো বস্তুটা থেকে অনেক বেশি দূরত্বে অবস্থিত। তার মানে এই ক্ষেত্রে আর এর মানটা হচ্ছে অত্যন্ত বেশি ওই দিকটার তুলনায়, ডান দিকের তুলনায় বাঁ সাইডের কণাগুলোর দূরত্ব বেশি, মানে আর এর মানটা বেশি। এখন যেহেতু আর এর সাথে ব্যস্তানুপাতিক, তাহলে আর এর মানটা বেশি হলে অতি অবশ্যই এফ ড্যাশ এর মানটা কম হয়ে যাবে। তার মানে ভরটা প্রযুক্ত বলটাকে বাড়াতে চাইছে, কিন্তু যেহেতু দূরত্বটা বেশি তাই প্রযুক্ত বলটা বাড়তে পারবে না, প্রযুক্ত বলের মানটা খানিকটা কমে যাবে। আলটিমেটলি এফ ড্যাশ এর কিছু একটা মান পাবো। এই দিক সাইড ডান সাইডটা কেমন, না ভরটা কম হওয়ার জন্য এফ এর মানটা কমাতে চাইবে, কিন্তু তার সাথে সাথে দূরত্বটাও কম, তাহলে এফ এর মানটা তুলনামূলকভাবে খানিকটা বেশি হবে। এরপর দেখা গেছে যে এই এফ ড্যাশ আর এফ এই দুটো বলের মানগুলো সমান হয়ে যায়, এই দুটোর প্রভাবে আর আর এম ভর দুটোর প্রভাবে এফ ড্যাশ আর এফ এর মান দুটো সমান হয়ে যায়। আর ছবি থেকে তো দেখতেই পাওয়া যাচ্ছে যে দুটো লব্ধি বল একটা আরেকটা বিপরীতমুখী হবে। তাহলে যদি মান দুটো সমান হয়ে যায় আর বিপরীতমুখী হয় তাহলে লব্ধি বলটা শূন্য। সুতরাং এই যে বাইরের খোলকটা রয়েছে, এই বাইরের খোলকটা বস্তুটার উপর মোট কোনো লব্ধি বল প্রয়োগ করবে না। কেন করবে না, না ডান দিকের যে পোরশনটা রয়েছে তার জন্য বল, আর বাঁ দিকের যে পোরশনটা রয়েছে তার জন্য বল, দুটো পরস্পর সমান আর বিপরীতমুখী, তাই একটা আরেকটাকে ক্যান্সেল করে যাবে, মোট লব্ধি বল সেক্ষেত্রে হয়ে যাবে 0। তাই যদি বস্তুটাকে এরকম গভীরতায় নামিয়ে দেওয়া হয় তাহলে বাইরের এই যে খোলকটা রয়েছে এই খোলকটা বস্তুটার উপর কোন রকম কোনো আকর্ষণ বল প্রয়োগ করবে না। কে আকর্ষণ বল প্রয়োগ করবে তাহলে, তাহলে এই শুধু ভেতরের যে গোলকটুকু রয়েছে স্মল আর ব্যাসার্ধের, কেবলমাত্র এই স্মল আর ব্যাসার্ধের গোলকটাই আকর্ষণ বল প্রয়োগ করবে, আর কেউ করবে না। এই টপিকটার ক্ষেত্রে এই জিনিসটা একটু খেয়াল রাখবে যে কোনটা আকর্ষণ বল প্রয়োগ করবে আর কোনটা করবে না। বাইরের অংশটা কখনোই আকর্ষণ বল প্রয়োগ করে না, শুধুমাত্র ভেতরের অংশটা আকর্ষণ বল প্রয়োগ করবে। এরপর সেটা ক্যালকুলেশন, কিভাবে ক্যালকুলেশন করব। আচ্ছা, ভূপৃষ্ঠে তো অভিকর্ষীয় ত্বরণের মানটা আমাদের জানাই আছে। ভূপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ যদি জি হয় ভূপৃষ্ঠে, তাহলে জি সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর স্কয়ার। এখন এইচ গভীরতা, এটাকে এক নম্বর সমীকরণ নাম দিতে পারে। এইচ গভীরতায় জি ড্যাশ এর মানটা নির্ণয় করতে চাইছি। ঠিক আছে, কিভাবে নির্ণয় করব, না এইচ গভীরতায় বাইরের অংশটা যেহেতু কোনো আকর্ষণ বল প্রয়োগ করছে না তাহলে ওর কোনো প্রভাব থাকবে না। কার প্রভাব থাকবে, শুধুমাত্র ভেতরের অংশটা। এবং শুধুমাত্র এই যে ভেতরের স্মল আর ব্যাসার্ধের গোলকটা রয়েছে তার ভরটা ধরে নিচ্ছি এম ড্যাশ, ভরটা ধরে নিলাম এম ড্যাশ। তাহলে জি ড্যাশ এর ফর্মুলা কেমন হবে, জি ড্যাশ এর ফর্মুলা কেমন হওয়া উচিত, না বস্তুটা যখন ক্যাপিটাল আর ব্যাসার্ধের পৃষ্ঠে ছিল, এখানে বস্তুটা ভূপৃষ্ঠের উপরে আছে মানে ক্যাপিটাল আর ব্যাসার্ধের যে গোলকটা তার পৃষ্ঠে, তখন ফর্মুলাটা কি হয়েছিল, নিচে ক্যাপিটাল আর ছিল উপরে ক্যাপিটাল এম টা ছিল। ক্যাপিটাল এম টা কি, ক্যাপিটাল এম টা হচ্ছে এই যে পুরো গোলকটার ভর হচ্ছে ক্যাপিটাল এম, পুরো গোলকটা বড় গোলকটা পুরো পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল। তাহলে একই রকম সিমিলারিটি রেখে যদি জি ড্যাশ এর ফর্মুলাটা আনতে চাই তাহলে জি ড্যাশ এর ফর্মুলা কি হবে, ক্যাপিটাল জি যেমন ছিল ক্যাপিটাল জি হবে। এখন বস্তুটা কার পৃষ্ঠে আছে, না স্মল আর ব্যাসার্ধের ঠিক পৃষ্ঠটাতে আছে, স্মল আর ব্যাসার্ধের যে গোলক তার পৃষ্ঠটাতে আছে। তাহলে নিশ্চয়ই এখানে এম ড্যাশ হবে, এম ড্যাশটা কি, না স্মল আর ব্যাসার্ধের গোলকটার ভর, যখন ক্যাপিটাল আর ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠে ছিল তখন পুরোটার ভর নিয়েছিলাম, এখন স্মল আর ব্যাসার্ধের গোলকটার পৃষ্ঠে আছে তার মানে এইটুকুর ভর নেব এম ড্যাশ বাই আর স্কয়ার। এই ক্ষেত্রে আর স্কয়ার কি,
যখন ক্যাপিটাল আর ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠে ছিল তখন ক্যাপিটাল আর তার স্কয়ার নিয়েছিলাম। এখন স্মল আর ব্যাসার্ধের যে গোলক তার পৃষ্ঠে আছে, তার মানে স্মল আর তার স্কয়ার হবে। এটি জিডাসের ফর্মুলা। এই ফর্মুলাটাকে একটু যেটা যে ফর্মুলা এটা হবে এটাকে একটু চেঞ্জ করে। কি রকম ভাবে চেঞ্জ করব না, যদি আমরা ধরে নিই যে পৃথিবীর গড় ঘনত্ব সমান রো, যদি ধরে নিই পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে রো, তাহলে দেখো ক্যাপিটাল এম সমান কি লেখা যেতে পারে? আচ্ছা এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিই। ধরে নেওয়া যাক পৃথিবীর গড়, তাহলে ক্যাপিটাল এম মানে পুরো পৃথিবীটার ভর লেখা যেতে পারে ভর সমান আয়তন গুণিত ঘনত্ব। পুরোটার আয়তন হচ্ছে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, এটা হচ্ছে পুরোটার আয়তন ইনটু ঘনত্ব রো, এটা হচ্ছে এম সমান লেখা যেতে পারে। আর নিচে এম ড্যাশ সমান কি লিখতে পারি? এম ড্যাশ, এম ড্যাশটা কার ভর না স্মল আর ব্যাসার্ধের যে গোলক তার ভরটা হচ্ছে এম ড্যাশ। এম ড্যাশ কি লিখতে পারে? আয়তন। এই স্মল আর ব্যাসার্ধের গোলকের আয়তন কত? 4/3 পাই, সেক্ষেত্রে স্মল আর কি হয়ে গেল, এটা হচ্ছে ছোট গোলকটার ব্যাসার্ধ যার পৃষ্ঠটাতে আপাতত অবস্থিত ইনটু ঘনত্ব মানে রো। এটি এইবার 1 আর 2 এই দুটো একটু অনুপাত করে দাও। 2 নম্বর সমীকরণ বাই 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ বাই 1 নম্বর সমীকরণ যদি করি তাহলে কি পাবো? দেখো g ড্যাশ বাই g সমান 2 নম্বর সমীকরণে g ড্যাশ 1 নম্বর সমীকরণে g আছে, তাহলে g ড্যাশ বাই g সমান, দেখো পড়ে থাকবে g ড্যাশ এর জন্য পড়ে থাকবে m ড্যাশ বাই স্মল r স্কয়ার, আর নিচে g টার জন্য পড়ে থাকবে উপরে ক্যাপিটাল R স্কয়ার হয়ে যাবে, নিচে m নেমে আসবে। m আর m ড্যাশ এই দুটোর মানগুলো বের করেছো, বসিয়ে দাও, দেখো কিছু কাটাকাটি চলে যাবে। তাহলে g ড্যাশ বাই g সমান m ড্যাশ এর মানটা বসাচ্ছি 4/3 পাই স্মল r কিউব রো, এটা m ড্যাশ, আর নিচে একটা r স্কয়ার আছে, r স্কয়ার ইনটু এই সাইডে ক্যাপিটাল R স্কয়ার আছে, আর ক্যাপিটাল M এর জায়গায় এটা বসিয়ে দিচ্ছি 4/3 পাই ক্যাপিটাল R কিউব ইনটু রো। দেখো কাটাকাটি যাবে, এদিকে 4/3 4/3 পাই পাই রো রো কাটা গেল, উপরে r কিউব আছে নিচে r স্কয়ার আছে, তাহলে r স্কয়ার এখানে কাটা যাবে, একটা r পড়ে থাকবে, আর উপরে ক্যাপিটাল R স্কয়ার আছে নিচে ক্যাপিটাল R কিউব আছে, তাহলে দুটো কাটা যাবে একটা পড়ে থাকবে। আলটিমেটলি যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে উপরে একটা স্মল r পড়ে আছে নিচে একটা ক্যাপিটাল R পড়ে আছে। এই তাহলে g ড্যাশ বাই g সমান হচ্ছে ক্যাপিটাল R বাই স্মল r। এটা খুব ইম্পর্টেন্ট একটা সমীকরণ, এইখান থেকে কিছু কনক্লুশন টানা যেতে পারে, কনক্লুশনে আসা যেতে পারে। কি রকম? দেখো উপরে কি আছে g ড্যাশ আর নিচে কি আছে g, g ড্যাশটা কোথায় না স্মল আর ব্যাসার্ধের যে গোলক তার পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, g টা কোথায় না ক্যাপিটাল আর ব্যাসার্ধের যে গোলক তার পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, ওই সাইডটা দেখো g ড্যাশটা স্মল আর ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, উপরে স্মল আর আছে, g টা কি ক্যাপিটাল আর গোলকের ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠে ত্বরণ, নিচে ক্যাপিটাল আর আছে। তাহলে এই সমীকরণটা থেকে নিশ্চয়ই বলা যেতে পারে যে আমরা যদি ভূপৃষ্ঠের গভীরে নামি, ভূপৃষ্ঠ থেকে আস্তে আস্তে পৃথিবীর অভ্যন্তরে প্রবেশ করে যায়, তাহলে অভিকর্ষজ ত্বরণ g টা সরাসরি ভ্যারি করবে r এর সাথে, g ভ্যারিজ আর।
বলা যেতে পারে নিশ্চয়। আর জি ড্যাশ অভ্যন্তরে অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ ভ্যারি করবে আর এর সাথে, এই সমীকরণটা থেকে বলা যায়। বা যদি এখান থেকে বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে এরকম ভাবেও ভাবতে পারো যে এখান থেকে জি ড্যাশ সমান কত পেতে পারি, জি ড্যাশ সমান পাবো জি টাকে ওই সাইডে গুণ হয়ে যাবে স্মল আর বাই ক্যাপিটাল আর। এই ক্ষেত্রে দেখো জি হচ্ছে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, এটা 9.8, এর মানটা হচ্ছে ধ্রুবক। ক্যাপিটাল আর এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, এটাও ধ্রুবক। তাহলে স্মল জি আর এই দুটো হচ্ছে ধ্রুবক। তাহলে জি ড্যাশ সমান কি হচ্ছে, কিছু একটা ধ্রুবক গণিত স্মল আর, তার মানে নিশ্চয়ই জি ড্যাশ ভ্যারি করবে স্মল আর এর সাথে। কোথায় না, যদি স্মল আরটা লেস দ্যান ক্যাপিটাল আর হয়, অর্থাৎ ক্যাপিটাল আর এর থেকে ছোট, অর্থাৎ ভূপৃষ্ঠের ভেতরে আমরা প্রবেশ করে যাচ্ছি, তখন কেবলমাত্র এই সমীকরণটা কাজে লাগবে। এটি আর এইটাই হচ্ছে ভূপৃষ্ঠ থেকে যদি এইচ গভীরতায় নামি তাহলে অভিকর্ষজ ত্বরণের ফর্মুলা কি হবে। এই সমীকরণটা যদি একটু পুট করে দাও, কি জি ড্যাশ সমান জি স্মল আর মানে কি, স্মল আর সমান দেখো এখানে লেখা আছে, স্মল আর সমান হচ্ছে ক্যাপিটাল আর থেকে এইচ যে গভীরতায় নেমেছে সেটা বাদ দিলে স্মল আর পাবো। তার মানে স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর মাইনাস এইচ এটা বসানো যেতে পারে। আর নিচে কি আছে, নিচে একটা ক্যাপিটাল আর আছে, ক্যাপিটাল আর দিয়ে যদি ভাগ করে দাও তাহলে জি ড্যাশ এর ফর্মুলা চলে আসবে জি ইনটু এটা যদি ভাগ করো তাহলে 1 মাইনাস এইচ বাই আর। এই হচ্ছে এইচ গভীরতাতে অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ এর ফর্মুলা কি হবে। যে দুটো জিনিস মনে রাখবে সেটা হচ্ছে এই ফর্মুলাটা একটু মনে রাখবে আর এই ফর্মুলাটা একটু মনে রাখবে। এটা অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে, এইচ গভীরতায় নামলে অভিকর্ষজ ত্বরণ কত হবে, আর এই ফর্মুলাটা কনসেপচুয়ালি লাগবে যে অভিকর্ষজ ত্বরণটা কিভাবে পরিবর্তিত হবে। কিভাবে, এর আগে দেখেছিলাম যে যদি আমরা ভূপৃষ্ঠের বাইরে থাকি কেস 1টাতে, কেস 1 এ, তাহলে অভিকর্ষজ ত্বরণ কিভাবে পরিবর্তিত হয় দূরত্বের সাথে। কেস 1 যেটা হয়েছিল, ভূপৃষ্ঠ থেকে যদি আমরা আস্তে 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 উপরের দিকে উঠতে থাকি তাহলে অভিকর্ষজ ত্বরণ যেটা জি ড্যাশ সেটা ভ্যারি করছিল কার সাথে, 1 বাই আর স্কয়ার এর সাথে, আর এর সাথে ব্যস্তানুপাতিক, আর স্কয়ার এর সাথে ব্যস্তানুপাতিক। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে যদি আমরা আস্তে আস্তে নিচে নামতে শুরু করি তাহলে কিন্তু কেন্দ্র থেকে যা দূরত্ব তার সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। সমানুপাতে পরিবর্তিত হওয়া মানে কি, কেন্দ্র থেকে যত আমরা আস্তে 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 বাইরে বেরোতে থাকবো, মানে আর এর মানটা যত আস্তে 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 বাড়বে তত অভিকর্ষজ ত্বরণের মানটা বাড়তে থাকবে। কোথায় গিয়ে পরে ম্যাক্সিমাম হবে না, যখন আমরা ভূপৃষ্ঠে গিয়ে পরে পৌঁছাবো তখন আর এর মানটা সবথেকে বেশি ম্যাক্সিমাম। ভূপৃষ্ঠ থেকে যদি আবার উপরের দিকে উঠতে শুরু করি তখন এই ফর্মুলাটা কাজে লাগবে, যেটা সেটা 1 বাই আর স্কয়ার এর সাথে ভ্যারি করবে। তখন আবার দূরত্ব বাড়লে অভিকর্ষজ ত্বরণের মানটা আস্তে আস্তে কমতে থাকবে। এই হচ্ছে গভীরতার সাথে কিভাবে পরিবর্তিত। এর একটা গ্রাফ আঁকতে হবে যে কেন্দ্র থেকে যত আমরা আস্তে আস্তে দূরে সরে যাব তত অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনটা কেমন হবে তার একটা লেখচিত্র আঁকতে হবে। প্রথমে আসছে কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মানটা কত হবে। আমাদের ফর্মুলা তো জানা আছে, পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যদি আমরা আস্তে আস্তে গভীরে প্রবেশ করতে থাকি, এই হচ্ছে ধরে নাও পুরো পৃথিবীটা। আমরা জানতে চাইছি পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ সমান কত হবে, পৃথিবীর কেন্দ্রটা এইখানে জি ড্যাশ সমান কত। এখন যদি কেন্দ্রে পৌঁছাতে হয় তাহলে ভূপৃষ্ঠ থেকে কতটা গভীরতায় আমাকে নামতে হবে, ধরে নিচ্ছি এইচ গভীরতায় নামতে হবে। যদি এইচ গভীরতায় নামতে হয় এইচটা কার সাথে সমান, নিশ্চয়ই পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর এর সাথে এইচটা সমান হবে। ক্যাপিটাল আর গভীরতায় নেমে গেলে তবে ভূপৃষ্ঠের কেন্দ্রে পৌঁছাতে পারবো। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা ব্যবহার করো জি ড্যাশ এর
কত হবে জি ড্যাশ সমান এমনিতে ফর্মুলা ছিল g ইনটু 1 মাইনাস h বাই r। এখন h টা কত কেন্দ্রে যদি নেমে যায় h হয়ে যাবে ক্যাপিটাল r এর সাথে সমান, তাহলে h এর জায়গায় ক্যাপিটাল r বসাও, h এর জায়গায় h সমান যদি ক্যাপিটাল R বসাও তাহলে এটা 1, তাহলে 1 মাইনাস 1 মানে 0 হয়ে যাবে, তাহলে g ড্যাশ সমান হচ্ছে 0। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে যখন আমরা থাকবো তখন অভিকর্ষজ ত্বরণের মানটা হবে 0। আচ্ছা জি ড্যাশ অভিকর্ষজ ত্বরণ 0 মানে কি? কখন একটা বস্তুর ত্বরণ 0 হতে পারে? যদি প্রযুক্ত বল সমান 0 হয় তবেই কেবলমাত্র অভিকর্ষজ ত্বরণটা 0 হতে পারে, তাছাড়া হবে না। তাহলে কি কেন্দ্রে যদি আমরা নেমে যাই, আমরা যদি কেন্দ্রে বসে থাকি তাহলে আমাদের উপর কোন রকম কোনো বল প্রযুক্ত হবে না? অতি অবশ্যই হবে না। কেন হবে না? না ধরে না এই হচ্ছে পৃথিবী, এই আমরা কেন্দ্রতে বসে আছি, এইখানে প্রযুক্ত বলের কথা ভাবছি, এখানে ধরে নিচ্ছি স্মল এম ভরের একটা বস্তুকে রেখে দিয়েছি, তাহলে এই স্মল এম ভরটার চারিদিকে তো বিভিন্ন কণাগুলো অবস্থিত, পৃথিবী যে কণাগুলো দ্বারা তৈরি। কারণ প্রত্যেকটা কণাই কি চাইবে? এই বস্তুটাকে নিজের দিকে আকর্ষণ করতে চাইবে। কেন্দ্রে যে বস্তুটাকে আমরা রেখেছি এ আকর্ষণ করতে চাইছে, ঠিক এর উল্টো দিকেও তো একটা কণা আছে, সেও তো নিজের দিকে আকর্ষণ করতে চাইবে, তাহলে দুটো মিলিয়ে মোট বল 0 হয়ে যাবে। একই রকম ভাবে এই দিকে যে একটা কণা আছে সে চাইবে নিজের দিকে টানতে, ঠিক এর উল্টো দিকেও একটা কণা থাকবে, সে চাইবে নিজের দিকে টানতে, তাহলে আলটিমেটলি পরস্পর বিপরীতমুখী বলগুলো ক্যান্সেল হয়ে মোট প্রযুক্ত বলটা 0 হয়ে যাবে। তাই যখন আমরা পৃথিবীর কেন্দ্রে অবস্থান করব, কেন্দ্রে থাকবো, তখন আমাদের উপর কোনো বল প্রযুক্ত হবে না, বলটা সমান 0, আর বল সমান 0 হলে অভিকর্ষজ ত্বরণটাও 0 হবে। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ আর অভিকর্ষ বল দুটোই কিন্তু 0 হবে। এরপর ধরে নিচ্ছি এই হচ্ছে পৃথিবী, এই তার কেন্দ্র, দুটো অক্ষ কল্পনা করে নিচ্ছি, এইদিকে একটা x অক্ষ আর লম্বভাবে y অক্ষ। এদিকে x অক্ষ, এদিকে y অক্ষ। x অক্ষ বরাবর কি আঁকবো? x অক্ষ বরাবর আঁকবো দূরত্ব r, মানে কেন্দ্র থেকে আমরা কতটা দূরে সরে যাচ্ছি। আর y অক্ষ বরাবর কি আঁকবো? y অক্ষ বরাবর আঁকবো অভিকর্ষজ ত্বরণ g এর মানটা। এখন যখন আমরা পৃথিবীর কেন্দ্রে আছি তখন অভিকর্ষজ ত্বরণ কত? কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মানটা 0, মানে পৃথিবীর কেন্দ্রে হলে g এর মানটা 0, এইটা হচ্ছে একটা বিন্দু। এবার কেন্দ্র থেকে যত আমরা আস্তে আস্তে দূরে সরতে থাকবো, এখন পৃথিবীর অভ্যন্তরেই আছি, এইখান থেকে এইখানে গেলাম, দূরত্বটা বাড়লো, অভিকর্ষজ ত্বরণের কি পরিবর্তন হবে? না দেখলাম যে ভূপৃষ্ঠ থেকে যদি আমরা গভীরে নেমে যাই, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে থাকি, তাহলে জি এর মানটা কার সাথে ভ্যারি করে? জি ভ্যারি করবে সরাসরি সরাসরি আর এর সাথে সমানুপাতিক। কখন? না যখন স্মল আরটা মানে কেন্দ্র থেকে দূরত্বটা এটা লেস দ্যান অর ইকুয়াল টু ক্যাপিটাল আর হবে, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের থেকে ছোট বা সমান, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে বা পৃষ্ঠ পর্যন্ত যে কোনো জায়গায় থাকতে পারে, তখন জি এর মানটা আর এর সাথে সমানুপাতিক। সমানুপাতিক মানে কি? যত আমরা কেন্দ্র থেকে বাইরের দিকে বেরোবো অভিকর্ষজ ত্বরণের মানটা সমানুপাতিক ভাবে বাড়বে। সমানুপাতিক ভাবে বাড়লে লেখচিত্রটা হবে একটা সরল রেখা এরকম। কতদূর পর্যন্ত সরলরেখাটা থাকবে? না যতক্ষণ না পর্যন্ত আমরা ভূপৃষ্ঠে এসে পরে পৌঁছাচ্ছি। এত দূর পর্যন্ত যে আমরা কেন্দ্র থেকে আস্তে 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 বাইরে বেরিয়ে যাচ্ছি, অভিকর্ষজ ত্বরণের মানটাও সমানুপাতিক ভাবে বেড়ে বেড়ে যাবে। কত দূর পর্যন্ত? কতক্ষণ পর্যন্ত? না আমরা বাইরে বেরোতে বেরোতে যতক্ষণ না পর্যন্ত ভূপৃষ্ঠে এসে পৌঁছাচ্ছি ততক্ষণ পর্যন্ত অভিকর্ষজ ত্বরণের মানটা বেড়ে যাবে। এরপর যদি আমরা ভূপৃষ্ঠ থেকে আরো উপর দিকে উঠতে শুরু করি, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উচ্চতাতে উঠছি, তখন অভিকর্ষজ ত্বরণ জি এর মানটা কিভাবে পরিবর্তিত হয়? তখন জি ভ্যারি করবে 1 বাই আর স্কয়ার এর সাথে, অর্থাৎ ব্যস্তানুপাতিক। দূরত্ব বাড়লে অভিকর্ষজ ত্বরণের মানটা কমবে,
এটা কখন না যদি r টা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ক্যাপিটাল R হয়, অর্থাৎ কেন্দ্র থেকে যে দূরত্বটা এটা ক্যাপিটাল R পৃথিবীর ব্যাসার্ধের থেকে বড়, অর্থাৎ পৃথিবীর বাইরে আমরা আছি তখন ব্যস্তানুপাতিক, অর্থাৎ r বাড়লে কমবে, সেই লেখচিত্রটা হয় মোটামুটি এই টাইপের। এটা সরল রেখা হবে না, বক্ররেখা হবে। যত r এর মানটা বাড়বে অভিকর্ষ ত্বরণের মানটা তত আস্তে আস্তে কমে যাবে, এবং এটা কিন্তু ছেদ করবে না x অক্ষকে, কোথায় গিয়ে পড়ে ছেদ করবে? অসীম দূরত্বে, ইনফাইনাইট দূরত্বে গিয়ে পড়ে ছেদ করবে। তাহলে এই হচ্ছে কেন্দ্র থেকে দূরত্বের সাথে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনটা কিভাবে হয়। যদি পরীক্ষাতে কোশ্চেনটা পড়ে, যদি পরীক্ষাতে পড়ে তাহলে এই পৃথিবীটাকে আঁকার কোনো প্রয়োজন নেই, এটা আমি জাস্ট বোঝাবার জন্য পৃথিবীটাকে আঁকলাম। পৃথিবীটাকে আঁকার কোনো রকম কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র x y অক্ষ আর এইটুকু গ্রাফ আঁকলেই চলবে, আর কিছু জিনিস ইন্ডিকেট করে দিতে হবে। এই জায়গাটা কি ছিল? এই জায়গাটা ছিল ভূপৃষ্ঠ, অর্থাৎ এইখানে স্মল r টা ইকুয়াল টু ক্যাপিটাল R, ভূপৃষ্ঠে আছে। এই দিকটা কি ছিল? ভূপৃষ্ঠের ভেতরে, অর্থাৎ এই দিকটা হচ্ছে স্মল r টা লেস দ্যান ক্যাপিটাল R। এই দিকে কি ছিল? যে পৃথিবীটা আঁকা ছিল তার বাইরে, তার মানে স্মল r টা গ্রেটার দ্যান ক্যাপিটাল R এই সাইডটাতে। এইখানে g টা কিভাবে ভ্যারি করবে? যখন পৃথিবীর ভেতরে থাকবো তখন g টা ভ্যারি করবে r এর সাথে সমানুপাতিক, আর দূরত্ব বাড়লে অভিকর্ষ ত্বরণের মানটা বাড়বে। আর এই সাইডে কিভাবে ভ্যারি করবে? ভূপৃষ্ঠ থেকে যখনই আমরা বাইরে বেরিয়ে যাব g ভ্যারি করবে 1/r স্কয়ারের সাথে, ব্যস্তানুপাতিক। এই দুটো সমীকরণ যেটা লিখলাম, তাহলে কোথায় অভিকর্ষ ত্বরণের মানটা সর্বোচ্চ? না ভূপৃষ্ঠটাতে, যেখানে স্মল r ইকুয়াল টু ক্যাপিটাল R, সেখানে অভিকর্ষ ত্বরণের মানটা হচ্ছে সর্বোচ্চ। এখানে যদি একটা ডট ডট করে লাইন টেনে দাও x অক্ষের সাথে সমান্তরালে, কোথাও গিয়ে পরে একটা ছেদ করবে g অক্ষটাকে, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের ম্যাক্সিমাম মান g। এর ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল G ক্যাপিটাল M বাই ক্যাপিটাল R স্কয়ার, যেটার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা যে মানটা জানি 9.8, সেটা হচ্ছে ভূপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণের মান জানি, এবং সেটা অভিকর্ষজ ত্বরণের সর্বোচ্চ মান। যদি ভূপৃষ্ঠ থেকে ভেতরে প্রবেশ করি তাও অভিকর্ষজ ত্বরণের মানটা কমে যাবে, ভূপৃষ্ঠ থেকে যদি বাইরে বেরিয়ে যায় তাও অভিকর্ষজ ত্বরণের মানটা কমে যাবে। দুটো ক্ষেত্রে এই অন্য টপিকে আসবো। যেহেতু মহাকর্ষ মানে মহাবিশ্ব সংক্রান্ত ঘটনা, সেহেতু মহাবিশ্ব বলতে প্রথমে যে ছবিটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে সৌরজগৎ। তার সূর্যের বাইরেও আরো নক্ষত্র আছে, তাদেরও নিজস্ব জগৎ থাকবে। সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহ নক্ষত্রগুলো ঘুরছে, বিভিন্ন গ্রহগুলো ঘুরছে সূর্যকে কেন্দ্র করে, সেরকম অন্যান্য নক্ষত্রকে কেন্দ্র করেও তার নিজস্ব গ্রহ আছে, তারাও ঘুরতে পারে। ঠিক আছে, এই সমস্ত সৌরজগতের মতো আরো অনেক জগৎ মিলিয়ে হচ্ছে আমাদের পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড। তো আমরা মোটামুটি আপাতত সৌরজগৎটা কিভাবে চালিত হচ্ছে সেই সংক্রান্ত কিছু সূত্র পড়ব। সেটা হচ্ছে কেপলারের সূত্র। বিজ্ঞানী কেপলার অনেকদিন আগে এই সূর্যের চারিদিকে বিভিন্ন গ্রহের গতিগুলো কেমন হবে, বা একটা গ্রহের চারিদিকে, এই যেমন পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে, চাঁদের গতিটা কেমন হবে, সেই সংক্রান্ত কিছু সূত্র বলে দিয়ে গিয়েছিলেন, যেগুলো বাস্তবিক ক্ষেত্রে সঠিক। ঠিক আছে, যদিও অনেকদিন আগের ঘটনা, তাও সঠিক বলেই প্রমাণিত হয়েছে। সেই সূত্রগুলো আমরা পড়বো আগে। কেপলারের সূত্র নেক্সট টপিক। আচ্ছা, কেপলারের প্রথম সূত্র আছে। কেপলার প্রথম সূত্র কি বলে? প্রথম সূত্রই বলে যে এই যে সূর্যের চারিদিকে বিভিন্ন গ্রহগুলো ঘুরছে, বা বিভিন্ন গ্রহের চারিদিকে উপগ্রহ ঘুরছে, পৃথিবীর চারিদিকে চাঁদ, সূর্যের চারিদিকে বুধ শুক্র পৃথিবী মঙ্গল ইত্যাদি গ্রহগুলো ঘুরছে, এই গ্রহগুলো বা উপগ্রহগুলো কখনোই বৃত্তাকার কক্ষপথে ঘুরে না, প্রত্যেকটাই ঘুরে উপবৃত্তাকার কক্ষপথে। অর্থাৎ গ্রহগুলো বা উপগ্রহগুলো এরকম একটা কক্ষপথ মোটামুটি এরকম একটা কক্ষপথ বরাবর আবর্তন করে, কখনোই বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে না। এখন উপবৃত্ত সম্পর্কে ম্যাথমেটিক্সে পড়েছো, অঙ্কতে পড়েছো। উপবৃত্তের গঠন যদি দেখো, উপবৃত্তের দুখানা ফোকাস থাকে, মোটামুটি এই সাইডে একটা ফোকাস আর এই সাইডে একটা ফোকাস।
ঠিক আছে, একটা পরাক্ষ একটা উপাক্ষ, এই সাইডেরটা হচ্ছে পরাক্ষ, এদিকে হচ্ছে উপাক্ষ। ঠিক আছে, গঠন সংক্রান্ত বিষয়ে আসছি না, মূল যে কথাটা বলে সেটা হচ্ছে যদি আমরা পৃথিবীকে ধরে নিই তাহলে পৃথিবী সূর্যের চারিদিকে একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে, বৃত্তাকার কক্ষপথে ঘুরে না। আর সূর্য কোথায় থাকবে? সূর্য থাকবে পৃথিবী যে উপবৃত্তাকার কক্ষপথটাতে ঘুরছে তার দুটো ফোকাস আছে, দুটো ফোকাসের যে কোনো একটা ফোকাসে থাকবে সূর্য। অর্থাৎ ধরে নিচ্ছি এইখানে আছে একটা ফোকাস হচ্ছে এইটা, এইখানে আছে সূর্য, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এবং ঘুরবে উপবৃত্তাকার কক্ষপথে। এই হচ্ছে পৃথিবী, পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে ঘুরছে। এই হচ্ছে প্রথম সূত্র। আরেকবার সূত্রটা বলে দিচ্ছি যে গ্রহ বা উপগ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে বা কোনো একটা গ্রহকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘোরে না, ঘুরে কি রকম? উপবৃত্তাকার কক্ষপথে। আর সূর্যটা কোথায় থাকবে? সূর্যটা থাকবে ওই উপবৃত্তাকার কক্ষপথে, যে দুটো ফোকাস আছে দুটো ফোকাসে যে কোনো একটা ফোকাস। এই হচ্ছে প্রথম সূত্র, জটিলতা কিছু নেই। আচ্ছা যাক দ্বিতীয় সূত্রে। দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্রে কি বলে? দ্বিতীয় সূত্র বলে ধরে নেওয়া যাক একটা গ্রহ হচ্ছে পৃথিবী, যে কোনো গ্রহে ধরতে পারে, অসুবিধা কিছু নেই। সূর্য আর ওই গ্রহটার একটা সংযোজক সরল রেখার কথা ভাবো। পৃথিবী কোনো একটা দিকে ঘুরছে, ধরে নিচ্ছি এই দিক থেকে এই দিকে ঘুরছে। দ্বিতীয় সূত্র বলে সূর্য আর গ্রহ, যে কোনো গ্রহের সংযোজক যে সরল রেখাটা সেটা সমান সমান সময় অবকাশে সমান সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। অর্থাৎ কি রকম? না ধরে নিচ্ছি পৃথিবী আছে এইখানে, ঠিক 5 দিন পর পৃথিবী এইখানে এসে উপস্থিত হলো, ঠিক 5 দিন পর। এটা হচ্ছে পৃথিবী, এইখান থেকে এইটুকু যেতে টাইম লেগেছে 5 দিন। 365 দিনে একবার ঘুরবে, ধরে নিচ্ছি এখান থেকে এইটুকু যেতে টাইম লেগেছে 5 দিন। তাহলে এখন সূর্য আর পৃথিবীর সংযোজক সরল রেখাটা কোথায় আছে? এইখানে আছে। তাহলে 5 দিনে এই যে সংযোজক সরল রেখাটা কতটা ক্ষেত্রফল অতিক্রম করেছে? না এই মাঝখানের ক্ষেত্রফলটুকু, এইটুকু ক্ষেত্রফল অতিক্রম করেছে। আবার ধরে নিচ্ছি কোন একটা সময় পৃথিবী আছে এইখানে, এইখানে আছে পৃথিবী, তাহলে সূর্য আর পৃথিবীর সংযোজক সরল রেখা হচ্ছে এইটা, এটা হচ্ছে সরল রেখা। এখন 5 দিনে ধরে নিচ্ছি পৃথিবী এইখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত চলে গেছে 5 দিনে, এইখান থেকে এইটুকু যেতেও টাইম লেগেছে 5 দিন, অন্য কোনো একটা টাইম। তাহলে সংযোজক সরল রেখাটা এখন কোথায় আছে? এটা যদি পৃথিবী হয় তাহলে সংযোজক সরল রেখাটা আছে এইখানে। তাহলে 5 দিনে সংযোজক সরল রেখাটা কতটা ক্ষেত্রফল অতিক্রম করেছে? না এই মাঝখানের ক্ষেত্রফলটুকু অতিক্রম করেছে, এইটুকু ক্ষেত্রফল অতিক্রম করেছে। দ্বিতীয় সূত্র কি বলে? সমান সমান সময় অবকাশে এই সংযোজক সরল রেখাটা সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। অর্থাৎ পৃথিবী কোন একটা টাইমে 5 দিনে যদি এইখান থেকে এতটা যায় তাহলে সংযোজক সরল রেখা এই ক্ষেত্রফলটা অতিক্রম করলো। অন্য কোন একটা সময়ে পৃথিবী এইখান থেকে এত দূর গেল, ওই 5 দিনেই গেল, আগে যতটা টাইম নিয়েছি সেই একই টাইমে এত দূর গেল, তাহলে সংযোজক সরল রেখাটা এই পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করেছে। এই দুটো ক্ষেত্রফল একটা আরেকটার সাথে সমান। এই হচ্ছে দ্বিতীয় সূত্র।